কন্টিনিউড পেজ 156। প্রশ্ন 19। স্যাডলার কমিশনের রিপোর্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার কোন কোন ত্রুটি উল্লেখ করা হয়? ওই ত্রুটি নিবারণের জন্য যেসব সুপারিশ করা হয় তা লেখো। উত্তর: স্যাডলার কমিশনের রিপোর্টে প্রদত্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার ত্রুটি। বিশ্ববিদ্যালয় শিক্ষার ত্রুটির বিষয়ে স্যাডলার কমিশনের বক্তব্য হল: 1. প্রশাসনিক কাজে দক্ষতার অভাব। বিশ্ববিদ্যালয়কে সবসময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়, ফলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উচ্চ শিক্ষার মানোন্নয়নে সঠিকভাবে নজর নেওয়া সম্ভব হয় না। সে কারণেই উচ্চশিক্ষার মান নিম্নমুখী। 2. আর্থিক দুরবস্থা। বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত মহাবিদ্যালয়গুলিতেও পঠন পাঠন সন্তোষজনক নয়। অধিকাংশ মহাবিদ্যালয় আর্থিক দুরবস্থায় ভোগে। শিক্ষার্থীদের বেতনের ওপর অনেকাংশে নির্ভর করতে হয়, তাই উন্নয়নমূলক কাজে অর্থাভাব প্রকটভাবে বাধা সৃষ্টি করে। 3. কারিগরি ও বৃত্তিশিক্ষার অভাব। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের পাঠ্যক্রম মূলত তত্ত্ব নির্ভর ও সাহিত্যধর্মী বিষয়ে পাঠদান করা হয়। কারিগরি ও বৃত্তিশিক্ষার ব্যবস্থা না থাকায় অধিকাংশ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কেরানি তৈরির কারখানাতে পরিণত হয়। 4. বক্তৃতাধর্মী শিক্ষণ পদ্ধতি। মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি বক্তৃতাধর্মী হওয়ায় শিক্ষার্থীরা এতে খুব একটা অনুপ্রাণিত হয় না। 5. শিক্ষকদের স্বল্প বেতন ও চাকুরি ক্ষেত্রে নিরাপত্তাহীনতা। মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন অল্প হওয়ায় এবং চাকুরির নিরাপত্তা না থাকায় মেধাবী ও যোগ্য ব্যক্তিরা এই পেশায় আসতে চায় না। 6. একমুখী ও বাস্তব সম্পর্কহীন পঠন পাঠন। মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন একমুখী ও বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কহীন হয়ে পড়েছে। 7. ছাত্র কল্যাণ বিষয়ে অবহেলা। বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলি ছাত্র কল্যাণের দিকেও সঠিকভাবে নজর রাখতে পারে না। এক কথায় শিক্ষা ব্যবস্থা জীবনমুখী না হওয়ায় শিক্ষার্থীদের কাছে এই ধরনের শিক্ষার পরিবেশ অবাঞ্ছনীয় মনে হয়। হেডিং: বিশ্ববিদ্যালয় শিক্ষার ত্রুটি নিবারণে স্যাডলার কমিশনের সুপারিশ। কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষার নানা ত্রুটি ও সমস্যা অনুসন্ধানের পর তা দূর করার উপায় হিসেবে যে সুপারিশ করেন তা এখানে উল্লেখ করা হলো। 1. বিশ্ববিদ্যালয়ের কর্মভার লাঘব করার বিষয়। 1. ইন্টারমিডিয়েট শ্রেণীর পঠন পাঠন বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। 2. মাধ্যমিক এবং ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষাক্রম পরিচালনার ভার বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে পৃথক বোর্ড বা শিক্ষা পর্ষদদের ওপর ন্যস্ত করতে হবে। 3. বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে এমনভাবে পুনর্বিন্যস্ত করতে হবে যাতে এটি একটি প্রকৃত শিক্ষণধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়। 4. কলকাতার বাইরের মহাবিদ্যালয়গুলিকে এমনভাবে উন্নত করতে হবে যাতে আগামী দিনে সেগুলি একটি করে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠতে পারে। 2. পঠন পাঠনের কোর্স ও শিক্ষাদানের ত্রুটি দূর করার বিষয়। 1. ইন্টারমিডিয়েটের পর ত্রৈবার্ষিক স্নাতক কোর্স চালু করতে হবে। 2. বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মহাবিদ্যালয়গুলিতে নতুন নতুন কোর্স পড়ানোর ব্যবস্থা করতে হবে। 3. স্নাতক স্তরে পাস কোর্সের পাশাপাশি অনার্স কোর্সও চালু করতে হবে। 4. শিক্ষাদানকে কেবলমাত্র বক্তৃতাধর্মী না রেখে টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে। এতে ছাত্র অধ্যাপক সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং শিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টি হবে। 5. বিভিন্ন ধরনের বৃত্তিমুখী পাঠ্যক্রম চালু করতে হবে। 6. ভারতীয় ভাষার চর্চাকে উৎসাহ দানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষার অধ্যাপক সৃষ্টি করতে হবে। 7. পাস এবং অনার্স উভয় কোর্সেই ভারতীয় আধুনিক ভাষা নিয়ে পঠন পাঠনের জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে। 8. বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিরও পুনর্বিন্যাস ও সংস্কার করতে হবে। 3. প্রয়োজন ভিত্তিক বিভিন্ন নতুন কোর্স প্রবর্তনের বিষয়। 1. বিদ্যালয় স্তরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সরবরাহের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ডিপার্টমেন্ট খুলতে হবে।
2. স্নাতক স্তরে এবং ইন্টারমিডিয়েট স্তরে এডুকেশন একটি বিষয় হিসেবে পড়ানোর ব্যবস্থা করতে হবে। 3. বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি বিষয়ে শিক্ষা সম্প্রসারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয়কে গ্রহণ করতে হবে। 4. শিক্ষার্থীর স্বাস্থ্যোন্নতির বিষয় লক্ষ্য করার জন্য ডিরেক্টর অফ ফিজিক্যাল এডুকেশন নিযুক্ত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় স্তরে শারীর শিক্ষা বিষয়ে পঠন পাঠন চালু করতে হবে। পেজ 157। 5. ছাত্র মঙ্গলের বিষয়ে নজরদারি করার জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রমঙ্গল সংস্থা ব্র্যাকেটে বোর্ড অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার ব্র্যাকেট ক্লোজড গঠন করতে হবে। 6. 15-16 বছর বয়সী বালিকারা যাতে শিক্ষালাভের সুযোগ পায় তার জন্য পর্দা স্কুল সংগঠন গড়ে তুলতে হবে এবং নারী শিক্ষার বিকাশ ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় বিশেষ বোর্ড গঠন করতে হবে। সুপারিশ 4. বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়। 1. বিশ্ববিদ্যালয়গুলি যাতে নিছক সরকারি বিভাগে পরিণত না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মোট কথা, বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা সরকারি নিয়ন্ত্রণ মুক্ত হবে। 2. মহাবিদ্যালয়গুলির শিক্ষকবৃন্দ যাতে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে তার জন্য পরিচালক সমিতিতে তাদের প্রতিনিধি সংখ্যা বৃদ্ধি করতে হবে। 3. বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নমনীয় নীতি পালনের ওপর জোর দিতে হবে। 4. বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সিনেট এবং সিন্ডিকেটের পরিবর্তে একটি ব্যাপক প্রতিনিধিমূলক সমিতি তথা কোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রাত্যহিক কাজকর্ম পরিচালনার জন্য একটি ক্ষুদ্র কার্যকরী কমিটি ব্র্যাকেটে এক্সিকিউটিভ কাউন্সিল ব্র্যাকেট ক্লোজ গঠন করতে হবে। 5. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, পরীক্ষা পরিচালনা, পাঠ্যক্রম প্রণয়ন, ডিগ্রি বিতরণ প্রভৃতি বিষয় পরিচালনার জন্য একটি একাডেমিক কাউন্সিল গঠনের এবং বিভিন্ন বিষয়ের জন্য ফ্যাকাল্টি ও বোর্ড অফ স্টাডিজ গঠন করতে হবে। 6. প্রতিটি বিষয়ে পঠন পাঠনের সুবিধার জন্য স্নাতকোত্তর স্তরে বিষয়ভিত্তিক বিভাগ চালু করতে হবে এবং প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় প্রধান অধ্যাপক নিয়োগ করতে হবে। 7. প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একজন করে পূর্ণ সময়ের বেতনভুক্ত উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে। 8. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় বোর্ড ব্র্যাকেটে ইন্টার ইউনিভার্সিটি বোর্ড ব্র্যাকেট ক্লোজ গঠন করতে হবে। 9. বিশ্ববিদ্যালয়ের চাকুরি ও পদোন্নতির বিষয় সঠিকভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠন করতে হবে। প্রশ্ন 20. স্যাডলার কমিশনের পটভূমি লেখো, ওই কমিশনের মূল্যায়ন করো। উত্তর। হেডিং স্যাডলার কমিশন ব্র্যাকেটে 1917 ব্র্যাকেট ক্লোজড এর পটভূমি। লর্ড কার্জনের আমলে কলিকাতা বিশ্ববিদ্যালয় ব্র্যাকেটে 1904 ব্র্যাকেট ক্লোজড আইন পাশ হওয়ার পর 10 বছর পার না হতেই ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি তথা প্রচলিত শিক্ষা কাঠামোর পর্যালোচনা ও পুনর্বিন্যাস করার প্রয়োজন দেখা দেয়। এই সময় পরস্পর বিরোধী দুটি শক্তি শিক্ষাক্ষেত্রে দারুণভাবে প্রভাব বিস্তার করছিল। 1. লর্ড কার্জনের শিক্ষানীতি এবং 2. জাতীয়তাবোধে উদ্বুদ্ধ শিক্ষা উদ্যোগ। এদের দ্বন্দ্ব এবং সমন্বয়ের মধ্য দিয়েই শিক্ষা ব্যবস্থা এগিয়ে চলেছিল। এই রকম এক পরিস্থিতিতে 1913 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শিক্ষা বিষয়ক সরকারি প্রস্তাব। এই প্রস্তাবে বলা হয়েছিল সমগ্র ভারতে 5টি বিশ্ববিদ্যালয় এবং 185টি মহাবিদ্যালয় উচ্চশিক্ষা প্রসারের পক্ষে যথেষ্ট নয়, পরিবর্তিত অবস্থার সঙ্গে সঙ্গতি বিধান করে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা গ্রহণ ও শিক্ষণ দু ধরনের কাজেরই ব্যবস্থা করা প্রয়োজন। এই শিক্ষা প্রস্তাবে এগুলি ছাড়াও উচ্চশিক্ষা বিষয়ে আরও কতকগুলি সুপারিশ করা হয়, কিন্তু সরকার বিশেষজ্ঞদের মতামত না নিয়ে এই প্রস্তাবগুলিকে কার্যকর করতে চায়নি। বিশেষত কমিটি তৈরির আগেই 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ফলে 1913 খ্রিস্টাব্দের শিক্ষা প্রস্তাবগুলি আর বাস্তবায়িত করা সম্ভব হয়নি। অন্যদিকে 1910 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামোর পুনর্বিন্যাস করা হয়।
স্বভাবতই এদেশেও বিশ্ববিদ্যালয় কাঠামো পুনর্বিন্যাসের দাবি ওঠে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার সকল স্তরের উন্নয়ন বিষয়ে সচেষ্ট হন। তিনি স্নাতকোত্তর শিক্ষার্থীদের পড়ানোর জন্য প্রফেসর, রিডার এবং লেকচারার নিয়োগ করেন। বিভিন্ন বিষয় পড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে প্রধান অধ্যাপকের পদ চেয়ার সৃষ্টি করেন এবং স্নাতকোত্তর গবেষণার বন্দোবস্ত করেন। ইতিমধ্যে শিক্ষার দ্রুত প্রসারের ফলেই বিশ্ববিদ্যালয় কর্মসূচি, শিক্ষার মান, দায়িত্ব, কর্তব্য এবং নানান স্তরের শিক্ষার মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই সময় মহাযুদ্ধের পরিস্থিতি 1917 ব্রিটিশদের অনুকূল হয়। তাই সরকার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের উদ্দেশ্যে নতুন একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। হেডিং: স্যাডলার কমিশনের মূল্যায়ন। স্যাডলার কমিশনের রিপোর্ট তৎকালীন শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষ প্রভাব বিস্তার করতে না পারলেও ভারতীয় শিক্ষার ইতিহাসে এই কমিশনের সুপারিশগুলির সুদূরপ্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। এই রিপোর্টকে ভারতীয় শিক্ষা সংস্কারের প্রথম পদক্ষেপ রূপেও চিহ্নিত করা যায়। মিস্টার মেহিউ এই কমিশনের সুপারিশগুলিকে তথ্য ও পরামর্শের এক অফুরন্ত ভাণ্ডার বলে বর্ণনা করেছেন। স্যাডলার কমিশনের সুপারিশের বেশ কিছু উল্লেখযোগ্য প্রয়োগ বর্তমান শিক্ষা ব্যবস্থাতেও দেখা যায়। এখানে কয়েকটি উল্লেখ করা হলো। 1. মাধ্যমিক শিক্ষার প্রসারণ। আমাদের দেশের মাধ্যমিক শিক্ষা দ্বাদশ শ্রেণী (10+2) পর্যন্ত বিস্তৃত হয়েছে। 2. ত্রৈবার্ষিক স্নাতক স্তর প্রবর্তন। ত্রৈবার্ষিক স্নাতক স্তরের প্রবর্তন করা হয়েছে। স্নাতক স্তরে পাস এবং অনার্স দুটি পৃথক শিক্ষাক্রম চালু হয়েছে। 3. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার পৃথক সংস্থা গঠন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালনার জন্য 2 পৃথক সংস্থা গঠন করা হয়েছে। 4. বহুমুখী পাঠ্যক্রম প্রবর্তন। উচ্চ মাধ্যমিক স্তরে বহুমুখী পাঠ্যক্রম চালু করা হয়েছে। 5. স্বয়ংশাসিত শিক্ষা পরিচালনা ব্যবস্থার প্রচলন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি স্বয়ংশাসিত সংস্থা হিসেবে পরিচালিত হয়। 6. পেশাভিত্তিক শিক্ষার প্রচলন। কারিগরি বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, আইন ও বৃত্তি শিক্ষার ব্যাপক প্রচলন ঘটেছে। তবে কমিশনের সব সুপারিশই এদেশের প্রয়োগের উপযোগী নয়। যেমন: 1. আবাসিক বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে ভালো, পেজ 158। কিন্তু এইরকম একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। ভারতবর্ষের মতো দরিদ্র দেশের অভিভাবকদের পক্ষে আবাসিক বিশ্ববিদ্যালয়ের খরচ চালানো সত্যিই অসম্ভব। 2. মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট পর্ষদ গঠনের ক্ষেত্রে সদস্য নির্বাচন যে সাম্প্রদায়িক নীতির প্রস্তাব কমিশনের রিপোর্টে ছিল তা সমর্থনযোগ্য নয়। প্রশ্ন 21. হার্টগ কমিটির প্রাথমিক শিক্ষা সম্পর্কিত প্রতিবেদন এবং প্রাথমিক শিক্ষার জন্য সুপারিশগুলি আলোচনা করো। উত্তর: হেডিং: হার্টগ কমিটির প্রাথমিক শিক্ষা সম্পর্কিত প্রতিবেদন। হার্টগ কমিটি 1929 সালে যে প্রতিবেদন পেশ করেছিল তাতে প্রাথমিক শিক্ষা বিষয়ে বহু তথ্য বা বিষয়ে আলোকপাত করা হয়েছিল। প্রতিবেদনের প্রথম অংশে 1917 সাল থেকে 1927 সাল পর্যন্ত এদেশের শিক্ষার প্রসারের যে বর্ণনা লিপিবদ্ধ করা হয়েছে তা থেকে জানা যায় যে ওই সময়ের মধ্যে সামগ্রিক শিক্ষায় সংখ্যাগত ও গুণগতভাবে যে উন্নয়ন ঘটেছিল তা প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। কিন্তু প্রাথমিক শিক্ষার ওপর কম নজর দেওয়ায় এবং উচ্চশিক্ষার ওপর অধিক নজরদারির ফলে সেই সময়ে প্রাথমিক শিক্ষা খুবই অবহেলিত হয়েছিল। হার্টগ কমিটি প্রাথমিক শিক্ষার ওই দুর্বলতা বা অনগ্রসরতার কারণগুলি অনুসন্ধান করে তা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। কারণগুলি হল: 1. ভারতবর্ষ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। এর হার 87%। এদের মধ্যে
৭৪.৪% মানুষ কৃষিকাজের মাধ্যমে সংসার চালায়। কৃষিজীবী মানুষদের মধ্যে স্বামী স্ত্রী উভয়ই দিনের বেলা অধিকাংশ সময় মাঠে কাজ করেন, ফলে তারা তাদের শিশু সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে চান না। ২. বিদ্যালয়ের অবস্থান বাড়ি থেকে দূরে হলে যাতায়াতের অসুবিধার কারণেও অনেক সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হয় না। ভুল, অনেকে সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে আগ্রহী হয় না। ৩. বহু পরিবার দরিদ্র, অজ্ঞতা, কুসংস্কার, রক্ষণশীলতা, সাম্প্রদায়িক ভেদাভেদ প্রভৃতি কারণেও তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না। ভুল, বহু পরিবার দারিদ্র, অজ্ঞতা, কুসংস্কার, রক্ষণশীলতা, সাম্প্রদায়িক ভেদাভেদ প্রভৃতি কারণেও তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না। ৪. প্রাথমিক শিক্ষার প্রচলিত ধারা সেই সময় গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্য থেকে নিরক্ষরতা দূর করতে ব্যর্থ হয়েছিল। এর পেছনে কারণ হিসেবে অপচয় ও অনুন্নয়নকেই দায়ী করা হয়েছিল। হার্টগ কমিটির প্রতিবেদনে উল্লেখ ছিল 1922-23 সালে প্রথম শ্রেণীতে যে সকল শিশুকে পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে পাঠানো হয়েছিল, 1925-26 সালে সেই সকল শিশুদের মাত্র 19% চতুর্থ শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যাবে, অর্থাৎ 81% বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। এই সকল শিক্ষার্থীদের বিদ্যালয়ে না আসার কারণ হিসেবে হার্টগ কমিটি যে কারণগুলি খুঁজে বের করেছিলেন সেগুলি হল: ১. প্রাথমিক শিক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 4 বছরের পাঠ শেষ করার আগেই বহু শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়, একে অপচয় বলে। ২. বহু শিক্ষার্থী এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ না হওয়ার কারণে, অর্থাৎ একই শ্রেণীতে বছরের পর বছর থাকার কারণে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়, একে অনুন্নয় বলে। হার্টগ কমিটির মতে অপচয় ও অনুন্নয়ের কারণগুলি হল: ১. বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে পরিকল্পনার অভাব। বিদ্যালয় এমন স্থানে স্থাপন করা হয়েছে যে সেখানে পৌঁছানোর জন্য ভালো রাস্তা নেই, অথবা গ্রামাঞ্চলে জঙ্গলের মধ্য দিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে হয়। ২. অধিকাংশ স্থানে প্রয়োজনের তুলনায় বিদ্যালয়ের সংখ্যা অনেক কম, ক্ষেত্রবিশেষে শিক্ষার্থীর তুলনায় বিদ্যালয়ের সংখ্যা বেশি। ৩. বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার কারণে বহু মানুষ তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চায় না। ৪. ছাত্রছাত্রীদের জন্য পৃথক বিদ্যালয়ের ব্যবস্থা নেই। ৫. বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি, আবার শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম। ৬. বিদ্যালয়গুলিতে সরকারি অনুদানের পরিমাণও কম। ৭. বিদ্যালয়ে যে ধরনের বিষয়বস্তুর ওপর পাঠদান করা হয় তার সাথে জীবনের কোনো সংযোগ নেই। ৮. প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক না করায়, অর্থাৎ সরকারি কোনো চাপ না থাকায় অধিকাংশ অভিভাবক ছেলেমেয়েকে বিদ্যালয়ে পাঠানোতে উৎসাহী হয় না। ৯. প্রাথমিক শিক্ষাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার জন্য স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলির উদ্যোগের অভাব অপচয় ও অনুন্নয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। হেডিং: প্রাথমিক শিক্ষার জন্য হার্টগ কমিটির সুপারিশ। হার্টগ কমিটি সারা ভারতবর্ষের তদানীন্তন প্রাথমিক শিক্ষার হালচাল ও গতিবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার পর তাদের প্রতিবেদনে যে সকল বক্তব্য বা সুপারিশ লিপিবদ্ধ করেছিলেন সেগুলি এখানে উল্লেখ করা হলো। ১. হার্টগ কমিটি লক্ষ্য করেছিলেন যে প্রাথমিক শিক্ষার অগ্রগতির থেকে উচ্চশিক্ষার অগ্রগতির উপর অধিক গুরুত্ব প্রয়োগ করায় এখানে একটি মাথা ভারী শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। প্রাথমিক শিক্ষার বিকাশ যথাযথভাবে হয়নি। কমিটির সুপারিশ হল এই অন্তঃশ্বাসশূন্য মাথা ভারী শিক্ষা ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রাথমিক শিক্ষাকে অনেক বেশি মজবুত ও শক্তিশালী করতে হবে। ২. ভারতবর্ষের অধিকাংশ মানুষ যেহেতু গ্রাম বাংলায় বসবাস করেন, তাই প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটানোর জন্য ওই শিক্ষাকে গ্রাম জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত করে তুলতে হবে। ৩. গ্রামে বসবাসকারী মানুষের চাহিদার প্রতি নজর দিয়ে শিক্ষার পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। ৪. প্রাথমিক শিক্ষালাভের উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী শিশু শ্রেণীতে ভর্তি হয় তাদের মধ্যে একটি বড় অংশের শিক্ষার্থী শিক্ষাক্রম শেষ হওয়ার আগেই নানা কারণে বিদ্যালয় ছেড়ে চলে যায় বা বিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হয়। প্রাথমিক শিক্ষার এই অপচয় রোধ করতে হবে এবং
বিদ্যালয়ে ভর্তি হওয়া সকল শিক্ষার্থী যাতে অন্তত 4টি বছর ধরে প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পায় তার জন্য সব ধরনের প্রচেষ্টা ও ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5. প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে সাক্ষরতা, স্বাস্থ্য শিক্ষা এবং শিশুদের চরিত্র গঠনের উপযোগী বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। 6. প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিকে শিশুদের কাছে নমনীয় ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। পেজ 159। শিশুরা যাতে পঠন পাঠনে আনন্দ পায় তার দিকে নজর দিতে হবে। আঞ্চলিক প্রয়োজনগুলির প্রতি দৃষ্টি দিতে হবে এবং বিদ্যালয়ের ছুটির দিনগুলিও সঠিকভাবে নির্ধারণ করতে হবে। 7. প্রতিটি বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। 8. অপচয় ও অনুন্নয় রোধ করার জন্য পরীক্ষার কড়াকড়ি হ্রাস করতে হবে এবং শিশুদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক আনন্দদায়ক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 9. নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের জন্য উপযুক্ত সংখ্যক বিদ্যালয় পরিদর্শক নিযুক্ত করতে হবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান যাতে বজায় থাকে তার ব্যবস্থা করতে হবে। 10. প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য মানসিকতা ও পটভূমি প্রস্তুত করতে হবে। 11. প্রাথমিক স্তরের শিক্ষকদের বেতন কাঠামোর পরিবর্তন ঘটিয়ে তাদের এমন সুযোগ সুবিধা দিতে হবে তারা যেন প্রাথমিক শিক্ষায় অগ্রগতিতে আরও বেশি মাত্রায় সক্রিয় হয়ে ওঠেন। 12. প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে এবং জনগণের কাছে প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে হবে। প্রশ্ন 22। সার্জেন্ট পরিকল্পনায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে দিকগুলি লিপিবদ্ধ করা হয়েছে সেগুলি উল্লেখ করো। ওই পরিকল্পনায় মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা সম্পর্কে যে সুপারিশ করা হয়েছে তা লেখো। উত্তর। হেডিং: সার্জেন্ট পরিকল্পনায় ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রূপ ভুল বিভিন্ন দিক। সার্জেন্ট পরিকল্পনার নতুন কোনো শিক্ষাদর্শ বা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করা হয়নি, তবে এই পরিকল্পনাটি ছিল ভারতের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অংশের মৌলিক উপাদানগুলির যৌগিক সমবায়। এই পরিকল্পনায় শিক্ষার বিভিন্ন স্তর ও বিভিন্ন দিকের কথা বিবেচনা করা হয়েছে এবং 12টি অধ্যায়ে পর্যায়ক্রমে সেগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে। ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে প্রধান দিকগুলি ব্র্যাকেটে আসপেক্টস ব্র্যাকেট ক্লোজড এই পরিকল্পনায় স্থান পেয়েছে সেগুলি হলো: 1. প্রাক প্রাথমিক শিক্ষা, 2. প্রাথমিক শিক্ষা, 3. মাধ্যমিক শিক্ষা, 4. উচ্চ শিক্ষা, 5. কারিগরি শিক্ষা, 6. বয়স্ক শিক্ষা, 7. শিক্ষক শিক্ষণ, 8. শারীর শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা, 9. প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, 10. কর্মসংস্থান ব্যবস্থা, 11. সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর ব্যবস্থা এবং 12. শিক্ষা প্রশাসন। হেডিং: সার্জেন্ট পরিকল্পনায় উল্লিখিত মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ। মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট পরিকল্পনায় যে সুপারিশগুলি করা হয়েছে সেগুলি হল: 1. স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা গঠন। মাধ্যমিক শিক্ষা হবে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা। বেশিরভাগ শিক্ষার্থী যাতে সরাসরি কর্মোপযোগিতা লাভ করতে পারে তাই হবে এই শিক্ষার মূল উদ্দেশ্য। 2. উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রচলন। 11 থেকে 17 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা থাকবে। 3. উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির নিয়ম নির্ধারণ। যেসব শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের তুলনায় পড়াশোনায় ভালো তারাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। 4. উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্র সংখ্যা নির্ধারণ। নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে শতকরা 20 জন। 5. মেধা সম্পন্ন শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির সুযোগ। বুনিয়াদী বিদ্যালয়ের উচ্চ মেধার শিক্ষার্থীরা যাতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6. শিক্ষার্থীদের বেতন নির্ধারণ। মাধ্যমিক বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য শিক্ষার্থীদের বেতন দিতে হবে। বেতন হার অবশ্যই শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে হতে হবে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে 50% আসন অবৈতনিক শিক্ষার জন্য সংরক্ষিত রাখতে হবে। 7.
একাডেমিক ও টেকনিক্যাল বিদ্যালয় স্থাপন। মাধ্যমিক স্তরে দুই ধরনের বিদ্যালয় থাকবে। এগুলি হলো একাডেমিক বিদ্যালয় এবং টেকনিক্যাল বিদ্যালয়। একাডেমিক বিদ্যালয়ে বিশুদ্ধ কলা ও বিজ্ঞান শিক্ষার ব্যবস্থা থাকবে এবং টেকনিক্যাল বিদ্যালয়ে ফলিত বিজ্ঞান ব্র্যাকেটে অ্যাপ্লায়েড সায়েন্সেস ব্র্যাকেট ক্লোজ শিল্প ও বাণিজ্য শিক্ষার ব্যবস্থা থাকবে। ৮. পাঠক্রমে বৈচিত্র্য আনয়ন। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম হবে বৈচিত্র্যময়। একাডেমিক বিদ্যালয়ে শিক্ষণীয় বিষয় হিসেবে থাকবে মাতৃভাষা, ইংরেজি এবং অন্য যে কোনো একটি আধুনিক ভাষা, ভূগোল, ইতিহাস, গণিত, বিজ্ঞান, অর্থনীতি, পৌরবিজ্ঞান, কৃষি, চারুশিল্প, সঙ্গীত, শারীর শিক্ষা, প্রাচীন ভাষা ইত্যাদি। এই বিষয়গুলির মধ্য থেকে শিক্ষার্থী তার পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারবে। কোনো শিক্ষার্থীকে সব বিষয় পড়তে হবে না। অন্যদিকে টেকনিক্যাল বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়সমূহের ওপর অধিক গুরুত্ব দিতে হবে। ধাতুর কাজ, কাঠের কাজ, প্রাথমিক ইঞ্জিনিয়ারিং প্রভৃতির পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। বাণিজ্যিক বিষয়ের মধ্যে বুককিপিং, টাইপিং, শর্ট হ্যান্ড ইত্যাদির শেখানোর ব্যবস্থা রাখতে হবে। বালিকাদের জন্য গার্হস্থ্য বিজ্ঞান বিকল্প বিষয় হিসেবে অনুশীলনের ব্যবস্থা থাকবে। ৯. বৃত্তিদানের ব্যবস্থা। দরিদ্র ও উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তিদানের ব্যবস্থা করতে হবে। ১০. মাতৃভাষার মাধ্যমে শিক্ষা। শিক্ষার মাধ্যম হবে শিক্ষার্থীর মাতৃভাষা, তবে সকল শিক্ষার্থীকে আবশ্যিক দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি পড়তে হবে। হেডিং: সার্জেন্ট পরিকল্পনায় উল্লিখিত উচ্চশিক্ষা সম্পর্কিত সুপারিশ। সার্জেন্ট পরিকল্পনায় উচ্চশিক্ষা সম্পর্কে নিম্নলিখিত সুপারিশগুলি করা হয়েছে। ১. ভর্তি সংক্রান্ত কঠোর নিয়ম প্রবর্তন। বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার মান উন্নয়নের জন্য মহাবিদ্যালয়গুলিতে ভর্তির ব্যাপারে কঠোর নিয়মকানুন প্রবর্তন করতে হবে। উন্নত মেধা সম্পন্ন শিক্ষার্থীরাই কেবলমাত্র উচ্চশিক্ষার সুযোগ লাভ করবে। পেজ 160। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা শেষ করার পর 10 থেকে 15% যোগ্য শিক্ষার্থী যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2. ইন্টারমিডিয়েট স্তরের অবদান। ভুল। ইন্টারমিডিয়েট স্তরের অবসান। ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষার অবসান ঘটাতে হবে। ওই স্তরের 2 বছরের শিক্ষাকালের 1 বছর উচ্চ মাধ্যমিক স্তরের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করতে হবে। 3 বছর ব্যাপী ডিগ্রি কোর্স প্রবর্তন। ডিগ্রি কোর্সের মেয়াদ হবে ন্যূনতম 3 বছর, প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়ানো যেতে পারে। 4. দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা। উচ্চ মেধা সম্পন্ন দরিদ্র শিক্ষার্থীরা যাতে আর্থিক কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5. টিউটোরিয়াল ব্যবস্থার উন্নয়ন। শিক্ষার্থী এবং অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য এবং শিক্ষাদানের কাজকে ব্যক্তি কেন্দ্রিক করার জন্য টিউটোরিয়াল ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। 6. উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন। স্নাতকোত্তর শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7. বিশ্ববিদ্যালয়ের ও তার আসন সংখ্যার বৃদ্ধি। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন বিষয়ে পঠন পাঠনের ক্ষেত্রে আসন সংখ্যাও বাড়াতে হবে। 8. অধ্যাপকদের বেতন বৃদ্ধি ও সুবিধা প্রদান। যোগ্য ব্যক্তিরা যাতে অধ্যাপনা পেশায় যুক্ত হন তার জন্য অধ্যাপকদের বেতন বৃদ্ধি করতে হবে ও চাকুরির ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধাও দিতে হবে। 9. শিক্ষাক্ষেত্রে সর্বভারতীয় সংস্থা গঠন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের মধ্যে সমতা বজায় রাখার উদ্দেশ্যে এবং তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয় সাধন করার জন্য ইংল্যান্ডের ইউনিভার্সিটি গ্রান্টস কমিটির অনুকরণে একটি সর্বভারতীয় সংস্থা গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 10. পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন। বিশ্ববিদ্যালয়গুলি যাতে সমাজের চাহিদার প্রতি নজর রাখে এবং পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটায় সেদিকে দৃষ্টি রাখতে হবে।